কিন্তু শালি ম্যাডাম, আপনি কি করতে চাইছেন? আজকে তো আপনি ড্রেসটাও আমার পছন্দের রঙের পরেছেন। আজ তো আমি ঠিক করেই নিয়েছিলাম যে আপনাকে চমকে দেব। আচ্ছা, একটা কথা বলবো শালি ম্যাডাম, এই হালুয়াতে মিষ্টিটা সঠিক হয়েছে। এই মিষ্টি মিষ্টি কথা বলে না, আর মিষ্টি এর মধ্যে ঢেলো না। খুব মজা করছিস তাই না? এবার একটু তাতে বাধা দিই। পাটনার একটি গার্লস হোস্টেলে একটি মেয়ের সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছিল। 24 বছর বয়সী এই মেয়েটির নাম ছিল নেহা। ও আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিল। প্রথমবার দেখে মনে হয়েছিল যে মেয়েটি হয়তো আত্মহত্যা করেছে। এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে ওই মেয়েটি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল? বন্ধুরা, আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে, কিন্তু আমাদের সাহসের সঙ্গে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত। আমাদের আবেগকে বশে রাখতে হবে। এভাবে নেতিবাচক চিন্তায় ডুবে গিয়ে নিজের জীবনকে শেষ করলে হবে না। নমস্কার, আমি গিরিশ জৈন। চলুন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে দেখি নেহার জীবনের সত্যিটা কি। এমন কি হয়েছিল ওর সঙ্গে যাতে ওর জীবনটা শেষ হয়ে গেল? আরে সোনা, তুই এখন এখানে? স্কুলে যাবি না নাকি? তোর জন্য হয়তো বাচ্চারা অপেক্ষা করছে। এই বেরোবো আমি। আজ ছেলের বাড়ির লোক আসবে তোকে দেখতে। হ্যাঁ, তো এত উতলা হওয়ার কি আছে? প্রত্যেকবারের মতো এইবারও রিজেক্টই করতে হবে। এই মেয়েটার এই স্বভাবের জন্য আমি হয়রান হয়ে গেলাম। আরে কোনো সময় তো ঠিকভাবে কথা বল নেহা। আচ্ছা, শুধু এই কারণের জন্যই তুমি এত চিন্তিত? আমার গায়ের রংটা নিয়ে তুমি চিন্তিত নও? কি দিদি, কেন সব সময় মাকে কথা শোনাও তুমি? তাহলে আর কি করব? আজ আবার আমাকে অসম্মান করতে চাইছে। আমি বলেছিলাম যে এখন আমি বিয়ে করব না। প্রত্যেকবারের মতো চা বানাও, খাবার বানাও, সবকিছু তো ঠিকই আছে দিদি, কিন্তু মেয়ে আসলে একটু শ্যামলা। কেন মা? কারোর গুণের কি কোনো দাম নেই? শুধু রংটাই সব? দিদি, তুমি আগে থেকে কেন ভেবে রেখেছো যে ওনারা না বলবেন? সবাই তো আর একরকমের হন না দিদি। ঠিক আছে, তুই বলছিস, তাহলে আমি মেনে নিচ্ছি। কিন্তু যদি এইবারও ওরা আমার জায়গায় তোকে পছন্দ করে নেয় তখন? আরে পছন্দ কি করে করবে? ও তো ওদের সামনে আসবেই না। দেখো, সোনা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। যদি কেউ আমাকে পছন্দ করতে চায় তাহলে এইভাবেই করতে হবে।
লেট হয়ে গেছে আমি। আচ্ছা মা, দিদি আমি বেরোচ্ছি, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। বাই। শোন নেহা, সন্ধেবেলায় না একটু ঠিকঠাক জামা কাপড় পরিস। আগের বারের মতো স্লিভলেস জামা কাপড় পরিস না যেন। প্রথমবার দেখেই মানুষের একটা ধারণা জন্মায়। এখন আমার রং দেখে তো কেউ আমাকে পছন্দ করবে না, তাই ভাবছি একটু ত্বকটাই দেখিয়ে দিই। কি জানি এভাবেই যদি পছন্দ করে। এই মেয়েটার সঙ্গে কথা বলাই বৃথা। এরকম উল্টোপাল্টা কথা বললে কে তোকে পছন্দ করবে? দেখুন, আমার দিদি আর জামাইবাবু তার পৃথিবীতে নেই, তাই মনে করুন এই ছেলে মেয়েদের সব দায়িত্ব আমারই। একবার যদি মহেশের বউ বাড়িতে চলে আসে, দায়িত্ব থেকে মুক্তি। আমি ডেকে নিয়ে আসছি নেহাকে। সুখী হও মা। দেখুন, আমি একজন হাউসওয়াইফ হয়ে বা স্বামীর সেবা করেই জীবন কাটাতে চাই না। আমি আইএএস অফিসার হতে চাই, আর বিয়ের পর আমি এটা নিয়েই পড়াশুনো করতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? এতে আপত্তির কি আছে? আপনার কথায় আমি পুরোপুরি সহমত। মেয়েদেরও নিজের স্বপ্ন পূরণ করার স্বাধীনতা থাকা উচিত। আরেকটা কথা, আমার না খুব একটা বাধা নিষেধ পছন্দ নয়। এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওখানে যেও না। আমি আমার জীবনটা আমার মতো করে কাটাতে চাই, অন্যের ইশারায় নয়। আমাকে কি মাদারি মনে হচ্ছে যে আপনাকে আমি আমার ইশারায় নাচাবো? না, এমনটা নয়। আসলে এখানে ছেলেদের ভাবনাটাই এরকম। কিন্তু আমার ভাবনা চিন্তা এমন নয়, আর না আমি সেরকম ছেলেদের মতো। যদি এমনটাই হয় তাহলে আমার তরফ থেকে গ্রিন সিগন্যাল, আর আপনার? আমার তরফ থেকেও হ্যাঁ। এ তো সম্বন্ধটাতে হ্যাঁ বলে দিয়েছে। এখন দেখবো যে সোনার সামনে ও আমাকে পছন্দ করে নাকি না। একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এ হলো আমার বোন সোনা। আর সোনা, উনি হলেন তোমার হবু জামাই বাবু, পাটনা থেকে এসেছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বরং একটা কাজ করি, সবাইকে ডেকে নিই। এখন আমাদের তো কথাবার্তা হয়ে গেছে, সবার সামনেও বরং হয়ে যাক। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন দিদি, এই সম্বন্ধ তো ঠিকই আছে, কিন্তু মহেশের আপনার ছোট মেয়েকে বেশি পছন্দ। অনেক শুভেচ্ছা তোমাদেরকে। এই সম্বন্ধ আরে নেহা মা, ভালোভাবে পৌঁছেছিস তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমি এই পৌঁছে গেছি, এই জিনিসগুলো রাখলাম। আচ্ছা শোন, সোনার বাড়িতে আসা যাওয়া করবি। হ্যাঁ ঠিক আছে মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ।
যেটা আমার হতো সেটা সোনার হয়ে গেছে। যদি সোনা আমাকে এতটাই ভালোবাসতো যতটা ও দেখায়, তাহলে ও সেদিন ওই সম্বন্ধটা ভেঙে দিত। এখন আমি ওকে বলবো যে রিজেকশনের ব্যথাটা আসলে কি। ওর স্বামীকে যদি আমি কুকুরের মতো আমার আগে পরে না দৌড় করাই, তাহলে আমার নামও নেহা নয়। জানো দিদি, খুব ভালো হলো যে তুমি পাটনা চলে এলে। তুমি জানো কতদিন পর এত ভালো করে হাসলাম আমি। খুব মিস করতাম আমি তোমাকে আর মাকে। চুপ কর মিথ্যুক। যেখানে মহেশ আছে সেখানে আমাকে কেন মিস করবি? আরে আমার শালি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সোনা, এটা তোমার জন্য। এটা কি? সারপ্রাইজটা তুমি নিজেই দেখে নাও। কিন্তু এটার কি দরকার ছিল? আজ তো কোনো অকেশনও নেই। ওফো, ওঠো এখানে এসো। তোমাকে উপহার দেওয়ার জন্য কোনো অকেশনের দরকার পড়ে না। তাড়াতাড়ি গিয়ে এটা পরে এসো। এখনই? হ্যাঁ, এখনই পরবে। কি জেদ করো তুমি। ওফো, কোনো জেদ ছেদ নয়, চলো। তুমিও না, কি করছো? আমি নিজে নিজে খেতে পারি। আরে আজ তো তুমি উপোস করেছিলে, তো যার জন্য তুমি ব্রত রেখেছিলে সে তো নিজের হাতে খাইয়ে দিতে আসবে না তোমায়। তাই অন্তত এখন তুমি নিজের স্বামীর হাতেই খেয়ে নাও। তুমিও না। আরে শালি ম্যাডাম, বলছি যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলি তোমায়। দেখতে তো আমি তোমাকে এসেছিলাম, কিন্তু নিয়ে এলাম ওকে। আসলে কি জানো, 2-3টে কারণে পিছিয়ে পড়েছো তুমি। চুপ করো না তুমি, কি যে বলছো। আরে এটা জামাইবাবু আর শালির দুষ্টু মিষ্টি কথাবার্তা, তুমি মাঝে কেন বলছো? ঠিক বলেছি তো আমি? হ্যাঁ, সেই মজা ছাড়া জীবনে তো মজাই আসে না। ও আরে, আপনি তো পুরো ভিজে গেলেন। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এই মজাটা কেমন লাগলো জামাই বাবু? আচ্ছা এটা তো বল, মহেশ জামাই বাবু ভালো তো তোকে খুব বাসে, তাই না? হ্যাঁ দিদি, ও আমাকে বড্ড ভালোবাসে। আচ্ছা একটা কথা বল, উনি মন থেকে ভালোবাসে নাকি জোর করে? দিদি কি যে বলো না তুমি, তোমার একটু লজ্জা করলো না? আচ্ছা, বড় আমি হলেও জীবনের আসল মজাটা তো তুই উপভোগ করেছিস, আর আমরা কথাও বলতে পারবো না। কিছু একটা তো বল, আমি কথাগুলোই শুনে মজা উপভোগ করি। এইসব আমি তোমার সাথে কি করে শেয়ার করব? লজ্জা করছে আমার। চিন্তা করিস না, শুধু কথাই শেয়ার করতে বলছি, স্বামী শেয়ার করতে বলিনি তোকে। যা তা, হ্যাঁ যা তা কথা বলো তুমি। সরো, আমি এখন ঘুমোবো। আরে শোন না, এটা তো বল যে মহেশ জামাইবাবুর কি কি পছন্দ। হ্যাঁ, সোনা আমাকে যা যা বলেছে মহেশের ব্যাপারে, ওর পছন্দ অপছন্দ, আমার সেই সব কিছুর খেয়াল রেখে ওকে আমার দিকে টানতে হবে। তার জন্য আমার অনেক সময়ের দরকার, আর সেটা তখনই পসিবল যখন আমি ওদের বাড়িতে থাকতে পারবো। নেহা, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে গোটা হোস্টেলে খুঁজে বেড়াচ্ছি। ও তো তুমি? হ্যাঁ আমি। আচ্ছা সত্যি করে বলো তো, কার কথা ভাবছিলে? আচ্ছা আমার ব্যাপারে নয় তো? হ্যাঁ,
পৃথিবীতেও একজন তুমিই আছো যার ব্যাপারে আমি চিন্তা করি, তাই না? এবার বলো, নোটসটা এনেছো নাকি আনোনি? নোটস তো নিয়ে এসেছি, কিন্তু নোটস নেওয়ার আগে তোমাকে আমার সঙ্গে কফি খেতে হবে। তোমাকে আমি কতবার বলেছি যে নিজের টাইমটা নষ্ট করো না। তুমি আমাকে পটাতে পারবে না। আমি তো হলাম প্রেমিক, আমি আমার কাজ করে যাব, তুমি তোমার মতন চলো, বাকি যা হবে দেখা যাবে। চল এবার যা। বাই। যেভাবে ও আমার পিছনে পড়ে আছে সেভাবে তুমিও আমার পিছনে পড়বে মহেশ। ব্যাস দেখতে থাকো। এটা তো জাস্ট নেট প্র্যাকটিস, আসল ম্যাচটা তো আমি তোমার সঙ্গেই খেলবো। হ্যালো, দিদি কোথায় তুমি? গত 4 দিন ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোনটা কেন রিসিভ করছো না? অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ। কি? তোমার শরীর খারাপ দিদি? তুমি আমাকে কেন বলোনি? আমি এক্ষুনি তোমাকে নিতে আসছি। ঠিক আছে, এবার দেখবি নিজের পায়ে কুড়ুল মারা কাকে বলে। সময় এসে গেছে পুরনো হিসেবটা মেটানোর। আরে সোনা, তুমি এখানে? কোথাও যাচ্ছে নাকি তোমরা? হ্যাঁ, তোমরা ফিরবে কবে? দিদি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরে। কেন, কি হয়েছে ওর? কত প্রশ্ন করছিস তুই? নোটসগুলো এনেছিস কি না? হ্যাঁ। এবার যা দরকার ফোনে জিজ্ঞেস করবি। চল শোনা। আচ্ছা, আমার শালিকে তো দেখতে পাচ্ছি না, যার জন্য এত কিছু সেই এখানে উপস্থিত নেই। চল এবার তুই দান দে। এই নিন গাজরের হালুয়া, পিওর ঘি দিয়ে তৈরি। আরে বাহ, এটা আমার সত্যি খুব পছন্দের। সেই জন্যই তো বানিয়েছি। খুব ভালো বানিয়েছ, দারুণ লাগছে। যে বানাচ্ছে তার হাতে চুমু দিতে চাও তাহলে এই নাও। আরে সেটাও আমি করতাম, কিন্তু এখন তো আমাকে এই হালুয়াটা শেষ করতে হবে। আরে শোনা, নে না তুই। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি দিদি। কিন্তু শালি ম্যাডাম, আপনি কি করতে চাইছেন? আজকে তো আপনি ড্রেসটাও আমার পছন্দের রঙের পরেছেন। আজ তো আমি ঠিক করেই নিয়েছিলাম যে আপনাকে চমকে দেব। আচ্ছা, একটা কথা বলবো শালি ম্যাডাম, এই হালুয়াতে মিষ্টিটা সঠিক হয়েছে। এই মিষ্টি মিষ্টি কথা বলে না, আর মিষ্টি এর মধ্যে ঢেলো না। খুব মজা করছিস তাই না? এবার একটু তাতে বাধা দি। এখন আবার কে এলো? এক সেকেন্ড, আমি দেখছি। আরে নেহা, কি হয়েছে? আসলে আমার খুব ভয় করছিল, আর আমি আমার ঘরে ঠিক করে ঘুমোতেও পারছিলাম না। আই এম সরি, আমি আপনাদেরকে এই সময় ডিস্টার্ব করলাম। আচ্ছা, কোনো ব্যাপার নয়। তুমি একটা কাজ করো, তুমি সোনার সাথে শুয়ে পড়ো, আমি অন্য ঘরে গিয়ে এসেছি। আরে কিন্তু দেখো, কোনো কিন্তু টিন্তু নয়। চলো ভিতরে যাও। আরে Thank যাও you. না।
হয় না যে ড্রেসটা পরে আছো ওটা একটু বেশি ছোট? সোনা, আমি এরকম পোশাক প্রথমবার কি পরছি? দিদি এটা আমি আমার জন্য বলছি না, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে তো আরো লোকজন আছেন। তুই চিন্তা করিস না, আমি তোর থেকে তোর স্বামীকে কেড়ে নিচ্ছি না, যেভাবে তুই আমার থেকে কেড়েছিলি। এবার জিজু যদি আমার গায়ের রং নিয়ে এত মজা করতে পারে, তাহলে কি আমি এটুকু মজা করতে পারি না? এবার তুই শুয়ে পড় তো। হ্যাঁ, এবার খেয়ে নাও তুমি। জামাইবাবু দেখুন না। জামাইবাবু, আরে কি হয়েছে? এখানে বসো। দেখি আমাকে দেখাও। বসো, কি এখানে হয়েছে? বসো বসো বসো, এখানে বসো। এক মিনিট আমাকে দেখাও দেখি, সব ঠিক হয়ে যাবে। পাটা দাও দেখি আমাকে। না জামাইবাবু খুব ব্যথা করছে। ব্যাস 1 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে। আরে তুমি সরো এখানে না। ব্যথা? আরে সরো, এভাবে ঠিক হয়ে যাবে নাকি? তুমি সরো। দিদি পাটা দাও দেখি, এদিকে পাটা দাও। জামাইবাবু, আসলে আমাকে একটু লাইব্রেরি যেতে হতো আর আমার পাটাও মুচকে গেছে। তাই যদি আপনার অফিসটা ওদিকে থাকে তাহলে আমায় একটু ছেড়ে দেবেন? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? না থাকলেও পৌঁছে দিতাম, কিন্তু গাড়িটা সার্ভিসিং এ দেওয়া হয়েছে আর সোনাকেও স্কুলে ছাড়তে হবে, তাই আরে আমি তো এই জাস্ট কাছেই যাব, কিন্তু লাইব্রেরি তো অনেকটা দূরে। তুমি দিদিকে নিয়ে যাও, আমি অটো ধরে চলে যাব। এখন আর তুমি চিন্তা করো না, হাই কমান্ডের অর্ডার পেয়ে গেছি। এসো। জামাইবাবু একটু আস্তে চালান, আমার খুব ভয় করছে। আচ্ছা তাই এই ব্যাপার বুঝি? হ্যাঁ, তাহলেই নাও। কি হয়েছে বৌদি? কি ভাবছো এত তুমি? তুমি তো সব জানোই যে তোমার দাদা দিদিকে দেখতে এসেছিল আর আমাকে পছন্দ করে নিয়ে আসে। দিদি ওই দিন কত দুঃখ পেয়েছিল। যদি মা আমাকে এই সম্পর্কটার জন্য জোর না করতো তাহলে আমি কখনো হ্যাঁ বলতাম না। আমার তো মনে হয়েছিল সেদিনের পর দিদি আমাকে আর কখনো ক্ষমাই করবে না, কিন্তু যখন থেকে দিদি এসেছে মনে হচ্ছে যেন দিদি সব পুরনো কথা একদম ভুলে গেছে। বৌদি তুমি খুব সরল, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না? আরে বাদ দাও না এইসব। আচ্ছা এটা আমি বলো, তোমার দাদা কোথায় এখন? তুমি একাই বাড়ি ফিরে এলে নাকি? আজকে তো লাঞ্চের পরেই অফিসে এলো, জানি না তার আগে কোথায় ছিল। লাঞ্চের পরে অফিসে পৌঁছয়? নেহা, ডালটা এদিকে দাও তো। ও সরি 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 সরি। ইটস ওকে, আমি একটু হাতটা ধুয়ে আসি। এক্ষুনি যেটা হলো সেটা তো তুমি দেখলে বৌদি, এখনো এটাই বলবে যে ওটা ইচ্ছে করে করছে না? তুমি অকারণে এত টেনশন করছো।
এসব সেরম কিছু নয়, শুধু তোমার ভুল ধারণা। দেখো বৌদি, আমার কাজ ছিল তোমাকে অ্যালার্ট করা, এরপর তুমি বোঝো। নেহার ছোট বোনের বিয়ে তার সঙ্গে হয়েছিল যে ওকে দেখতে এসেছিল, আর এই দুঃখ নেহা কখনো ভুলতে পারেনি। আর এর বদলা নেওয়ার জন্য ও সুপরিকল্পিতভাবে সেই বাড়িতে থাকার ব্যবস্থা করে নিয়েছিল। সোনার দেওর ছিল রমেশ, যে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল, কিন্তু সোনা এত সহজ সরল মনের ছিল যে রমেশ ওকে বারবার বোঝানো সত্ত্বেও ও বুঝতে পারছিল না। নেহার মতো স্বার্থপর মানসিকতার মানুষ সম্পর্কের মর্যাদা লঙ্ঘন করাটাকেও অন্যায় মনে করে না, এর পরিণাম যাই হোক না কেন। চলুন দেখি নেহা বদলা নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। সরি, ভুল করে তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমার একটা বন্ধুকে পাঠাচ্ছিলাম। আপনি কিছু মনে করেননি তো? আমি এতটাই বড় হয়ে গেছি যে এ সার্টিফিকেটের মুভিও দেখতে পারি। যদি সেটাই হয়ে থাকে তাহলে এটা দেখুন, মজা করুন। মহেশ, কি করছো এত রাতে? তুমি এখনো ঘুমোওনি কেন? আসলে কলেজের বন্ধুদের সাথে মজা করছিলাম। ঘুমিয়ে পড়ো না মহেশ, প্লিজ। হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো। বেঁচে গেছি। তোমার বোন উঠে গেছে। গুড নাইট। ও আই এম সরি। ওই আসলে কি হয়েছে বলো তো, আমার বাথরুমের গিজারটা কাজ করছিল না, তাই সেই জন্য আমি স্নান করতে এখানে এসে পড়েছি। তুমি এই সময়ও গরম জলে স্নান করো? আসলে কি বলো তো, গরমটা খুব বেশি আমার, আর গরম তো গরমকেই দূর করতে পারে। কি? আমি বলতে চাইছি যে গরম জলে স্নান করলে শরীরের দুর্বলতা কেটে যায়। আপনিও স্নান করে দেখুনই না গরম জলে। আজ তো তোর বাথরুমটা ইউজ করেছিস সোনা, সেই দিন আর দূরে নেই যখন তোর স্বামীকেও ব্যবহার করব। আচ্ছা নেহা, আজ তোমার লাইব্রেরি যাওয়ার কথা না? হ্যাঁ, যেতে তো হবে। ঠিক আছে, আমার ওখানে একটু কাজ আছে, তো তোমাকে আমি ছেড়ে দেবো। আচ্ছা রমেশ, তুই বৌদিকে গাড়ি করে স্কুলে ড্রপ করে দিস, বাইক নিয়ে আমি বেরোবো। কিন্তু দাদা, 10টার সময় তোমার মিটিং ছিল যাদববাবুর সাথে অফিসে। যাদববাবুকে তুই দেখে নিস, আর এমনিতেও আমার একটা ইম্পর্টেন্ট সাইট দেখার আছে। আচ্ছা নেহা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। নেহা, এই নাও তোমার ড্রেস নাও। ওয়াও,
এটা তোমার ফেভারিট কালার। তাহলে তুমি কি মনে করো শুধু তুমি কি আমার ফেভারিট ডিশ আর ফেভারিট কালারের ব্যাপারে জানো? আমি জানি না। শোনার জন্য কিছু আনোনি? আরে আসলে কি জানো, যেখানে আমি গেছিলাম সেখানে শুধু এরকমই মডার্ন ড্রেস পাওয়া যায়। আর তুমি তো সবটাই জানো আমার স্ত্রীর ব্যাপারে। ও তো সব সময় শাড়ি আর চুড়িদারই পরে থাকে। ওই দেখো, ও তো এখনো সেটা পরে রয়েছে। এটা তোমার জন্য সারপ্রাইজ, নিজেই দেখে নাও। আচ্ছা নেহা, এখন ওঠো, তাড়াতাড়ি যাও, গিয়ে পরে এসো। আমিও তো দেখতে চাই কেমন লাগে। আপনি কিন্তু খুব জেদি। তুমি তাড়াতাড়ি যাও তো, গিয়ে পরে এসো, যাও। তোমাকে উপহার দেওয়ার জন্য আমার কোনো অকেশনের প্রয়োজন পড়ে না। এখন তাড়াতাড়ি গিয়ে পরে এসো। এখনই? হ্যাঁ, এখনই যাবে। কি জেদ করো তুমি। ওফো, কোনো জেদ ছেদ নয়, যাও তো। ভালো হয়েছে তুমি এসেছো। আমি জিপটা লাগাতে পারছি না, একটু হেল্প করবে? ব্যাস, হয়েছে হয়েছে। কেন, কিছু হচ্ছে নাকি? অনেক কিছু হচ্ছে। দাদা, কিছু কথা ছিল তোমার সাথে। তুই যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর আসছি। হ্যাঁ রমেশ, বল, কি বলছিস? একটু তো লজ্জা করো দাদা, 1 বছরও হয়নি তোমার বিয়ের, আর এত ভালো বউ পেয়েছো তুমি, তুমি ওকে ছেড়ে ওই ফালতু মেয়েটার পেছনে পড়ে ব্যাস, আছো। অনেক বলেছিস। এটা আমার জীবন, যেভাবে চাইবো সেভাবে বাঁচবো। তোমার যা মনে হয় তাই করো। কি ব্যাপার, আজ হঠাৎ ছিটকিনি দিচ্ছ? আমি তো তোমাকে বাঘ মনে করতাম। বাঘিনীকে শিকার করতে গেলে তো খাঁচা তো তৈরি করতেই হবে। আজ কি বাহানা দিলে তুমি? বাহানা তো অনেক রকম দেওয়া যায়, ব্যাস শুধু জবাব চাই। আর যদি সোনা এসে যায় তো? হ্যাঁ হ্যাঁ, ওর স্কুল 4টের সময় ছুটি হয়, আসবে না ও। আচ্ছা তাহলে বলো তো, সবার আগে তোমার কি চাই? সবার আগে নেহা, তোমার ভবিষ্যতে চিন্তা আছে কি নেই? তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। তুমি এটা বলো, তুমি এখানে আইএসএ প্রিপারেশনের জন্য এসেছিলে না? আমি কি করব কি করব না, কোথায় যাব, কোথা থেকে আসবো, সেগুলো আমি তোকে কেন বলবো? তুই কে হোস? শুধু আমার বন্ধু তো। আর আমার বন্ধুদেরকে আমি এতটা অধিকার দিইনি যে তারা আমার জীবনে ইন্টারফেয়ার করুক। আমি তো বলবো, আমার যা কিছু ভুল মনে হবে আমি বলবো। তোমার তাতে যা ভাবার ভেবে নাও। তাহলে বলতে থাক, আমার কিচ্ছু এসে যায় না। আরে
শুনে তো যাও। খবরদার যদি আমার জীবনে আর ইন্টারফেয়ার করার চেষ্টাও করিস। নেহা তুমি দেখে নিও, অনেক পস্তাবে। হ্যাঁ মা বলো। এ আমি কি শুনছি নেহা? এবার তুমি কি শুনলে সেটা আমি কি করে জানবো? আরে এটাই যে তুই হস্টেল ছেড়ে সোনার বাড়িতে থাকতে যাচ্ছিস। হ্যাঁ একদমই তুমি ঠিকই শুনেছো। কেন, তোমার কোনো আপত্তি আছে? তোর বুদ্ধি কবে হবে নেহা? এইভাবে বিবাহিত বোনের বাড়িতে কেউ থাকতে যায়? প্রথমে তো তুমি নিজেই বলো যে সোনার বাড়িতে যা, আর যখন আমি ওর বাড়িতে গেলাম তখন তোমার এতেও আপত্তি রয়েছে। তুই আমার কথা শোন, আজ থেকে তুই আর ওখানে যাবি না। সব ব্যাপারে এইভাবে জেদ করা ঠিক নয় নেহা। তুমি ওই ছেলেটার সঙ্গে সোনার বিয়ে দিয়ে দিলে যাকে আমার পছন্দ ছিল। ওটা কি জেদ ছিল না? কি এমন পাহাড় পর্বত ভেঙে পড়বে? হ্যাঁ, যদি আমি সোনার বাড়িতে থাকতে যাই তো, যেখানে ওর স্বামীর কোনো আপত্তি নেই, তাহলে তোমার কেন আপত্তি? সোনা একটু ব্যাকডেটেড, ঘরোয়া, মানে যাকে বলে বোরিং। আর আমি? তুমি তো একেবারে খাঁটি ললিপপ। মহেশ, মহেশ, ও কোথা থেকে এলো? আমি কি করে জানবো? তুমি তাড়াতাড়ি ড্রেসটা পরে নাও, তাড়াতাড়ি করো। মহেশ, তুমি দরজা কেন বন্ধ করে রেখেছো? আরে শোনো, ওই আমার মাথা ব্যথা করছিল, তাই ঘুমানোর চেষ্টা করছিলাম। তোমার মাথায় যন্ত্রণা করছে? হ্যাঁ, ওই মাথা ফেটে যাচ্ছে ব্যথায়। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, ওষুধ খেয়ে নিয়েছি আমি। আচ্ছা, তাড়াতাড়ি চলে এলে যে? আরে লজ্জা পাচ্ছ কেন? মহেশ, হ্যাঁ আমার তোমাকে একটা সুখবর দেবার আছে। হ্যাঁ বলো না। তুমি জানো মহেশ, হ্যাঁ, তুমি বাবা হতে চলেছো। নেহা, এক নম্বরের মিথ্যেবাদী লোক তুমি। তুমি তো বলেছিলে তুমি সব রকম প্রোটেকশন নিয়েছো, তাহলে সোনা প্রেগনেন্ট কি করে হলো? নেহা আজ নয় তো কাল সেটা হতোই। আরে ও তো আমার বউ। তাহলে আমি কে? তোমার বিছানার সঙ্গী? দেখো, তোমার মাথাটা হয়তো এই সময় কাজ করছে না, এর জন্য তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ভীতুর মতো মুখ লুকিয়ে কোথায় চলে যাচ্ছো? প্রশ্নের উত্তরটা দিয়ে যাও আমায়। কোন প্রশ্নের উত্তর দেবো তোমায়? তোমাকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। বলো। দেখো নেহা, তুমি কোথাও পালিয়ে যাচ্ছ না, না আমি কোথাও পালিয়ে যাচ্ছি। একটু সময় দাও আমাকে, সব ঠিক করে দেবো আমি। এই গল্পে একটা নতুন মোড় এসেছিল। সোনা প্রেগনেন্ট হয়ে গেছিল, আর এই কথাটা নেহা মানতে পারছিল না, কারণ এতে ওর সমস্ত পরিকল্পনা নষ্ট হতে পারত। ওর ছোট বোন সোনার কাছ থেকে ওর বরকে কেড়ে নিতে চাইছিল, আর এই বাচ্চাটা জন্মালে ওর সব প্ল্যান ভেস্তে যেত। ও ভয় পাচ্ছিল যে এই বাচ্চাটার কারণে মহেশ আবার না সোনার প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর কি করবে নেহা? ও কি এই পরিবারকে, যারা একসময় সুখে দিন কাটাচ্ছিল, তাকে সম্পূর্ণভাবে ছাড়খাড় করে দেবে? চলুন দেখি। আচ্ছা মহেশ, বলো তো কেমন লাগছে আমাকে? এটা কি? আরে তুমি এখনো রেডি হওনি কেন? খুব মাথা যন্ত্রণা করছে আমার। মহেশ, আজকাল তোমার তো মাথায় যন্ত্রণা করছে কেন? তুমিও না বড্ড বেশি কেয়ারলেস হয়ে গেছো। যাও গিয়ে ডাক্তারকে দেখে একবার চেক আপ করাও তুমি। হ্যাঁ সোনা, কালকে করিয়ে নেব। একটা কাজ করো, তুমি বাড়িতে থাকো, যাওয়ার দরকার নেই। রেনুর রিসেপশনে আমি একাই চলে যাচ্ছি। যদিও আমার তোমার সঙ্গেই থাকা উচিত, কিন্তু ওখানে না গেলে ওরা খারাপ ভাবতে পারে। কিন্তু তুমি একা কি করে যাবে ওখানে? রমেশের সাথে আমি না হয় চলে যাব, ও আমাকে ছেড়ে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি একটা কাজ করো, নেহাকেও সঙ্গে করে নিয়ে যাও। দিদি যাবে না, দিদির কোচিং ক্লাসে কাল কি সব এক্সাম রয়েছে। আর ভালোই তো হবে, দিদি থাকলে তোমার দেখাশোনা করতে পারবে। যাওয়ার সময় তুমি দরজাটা বন্ধ করে দিয়ে যেও।
বাহ, কি অ্যাক্টিং করো তুমি! তোমার তো বলিউডে থাকা উচিত। কি করব, সব তো তোমার জন্যই করতে হচ্ছে। আগেরবার তুমি রেগে গিয়েছিলে, অনেক কষ্ট করে মানিয়েছিলাম। আবার তুমি কিন্তু রেগে যেও না। এমনিতেও তোমাকে মানাবার জন্য জানি না আমাকে কত কিছু করতে হয়। যাও বৎস, তোমায় ক্ষমা করলাম। দেখলে তো বৌদি, এবার তো বিশ্বাস হলো আমার কথায়। এত ভালো দৃশ্য যদি দর্শক দেখতেই না পায় তাহলে তো সেটা অপমান, তাই না? তোমার কি মনে হয় মহেশ, যে অভিনয় শুধুমাত্র তুমিই করতে পারো? আমি তোমার স্ত্রী মহেশ, আর ওর ছোট বোন। তোমাদের সঙ্গে থাকতে থাকতে একটু আধটু অভিনয় তো আমিও শিখে নিয়েছি। ক্ষমা করো রমেশ, কতবার তুমি আমাকে বলেছো, কতবার বুঝিয়েছো, কিন্তু আমি তো অন্ধ ছিলাম এদের দুজনের ভালোবাসায়। আমারই নাকের ডগায় এত দিন ধরে এইসব অসভ্যতামি চলছিল, আর আমি কিচ্ছু বুঝতে পারিনি। যদি আজকে তুমি আমাকে এখানে না নিয়ে আসতে, তাহলে সারা জীবন এভাবে ঠকে যেতাম আমি। বৌদি, এই মেয়ে ছেলেটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এই বাড়ি থেকে। নেহা কোথাও যাবে না। ভুলে যাস না, বাড়িটা কিন্তু আমার। দাদা, তোমার মাথা ঠিক আছে? চুপ করো রমেশ, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। যে মানুষটা নিজের ইচ্ছে চোখ কান বন্ধ করে রেখে দিয়েছে, তার সামনে যত জোরেই কথা বলো না কেন, ও সেটা শুনতে পাবে না। এরা দুজনে তো দেখছি নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গেছে। এদের সঙ্গে কথা বলা, এদেরকে বোঝানো মানে শুধু নিজেকেই অপমান করা। ব্যাস বৌদি, ব্যাস। এই অবস্থায় এত চিন্তা করা উচিত না তোমার। শুধু এই জন্যই তো আমার এত দুঃখ, যে এই অবস্থাতেও একবারও আমার কথা ভাবলো না, যে আমি জানলে কি হবে আমার। যদি আগে ভাবতো না বৌদি, তাহলে এই দিনটাই আজকে আসতো না। একবারও ভাবেননি যে আমার হবু সন্তানের ওপর এর কি প্রভাব পড়বে। এরম একজন মানুষের জন্য কেঁদে তোমার কি লাভ বৌদি? আমি আর ভাবতে পারছি না, কিন্তু আমার মনটা তো একটু হালকা হবে। আমি ভেবে নিয়েছি, আমি আমি এই বাচ্চাটাকে আসতেই দেব না। কি ধরনের কথা বলছো তুমি বৌদি? তুমি এরম একজন মানুষের জন্য তোমার বাচ্চাটাকে মেরে ফেলবে? আমি কোথায় যাব আমার সন্তানকে নিয়ে? কি বলবো আমি ওকে, যে ওর বাবা ওর জন্মের আগেই ওর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে? ব্যাস বৌদি, ব্যাস। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। যার নিজের বাড়ি কাছের হয়, সে অন্যের বাড়িতে পাথর ছুঁড়ে মারে না। কিছুক্ষণ আগে তো আমাদের জ্ঞান দেওয়া হচ্ছিল, আর এখন দেখো কিভাবে দুজনে সেটে বসে রয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে দাদা। আর যদি একটাও কথা শুনেছি তোমার মুখ থেকে, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার বড় দাদা। আর খবরদার, নিজের ভুলটাকে লুকোনোর জন্য আমার দেবীর মতো বৌদির তুলনা ওই রাক্ষসীর সাথে করেছো তো। প্লিজ দাদা, তুমি এখান থেকে চলে যাও।
রমেশ, কোথায় যাচ্ছ তুমি? বৌদি, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে যাচ্ছে। কাল রাতে তো তুমিই আমাকে সাহস জোগাচ্ছিলে, তাহলে আজ হঠাৎ করে কি হলো? হঠাৎ করে নয় বৌদি, আমি এই ব্যাপারে সারা রাত ভেবেছি। রমেশ, তুমি আমার কথা একবারও ভেবে দেখোনি, তাই না? যদি তুমিও চলে যাও তাহলে আমি এই লড়াইয়ের সাহস পাবো কোথা থেকে? আমাকে ক্ষমা করে দাও বৌদি, এক মুহূর্তের জন্য আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। নিজেকে তুমি দোষ দিও না রমেশ, তোমার কোনো দোষ নেই। দোষ এই সময়ের, আমার পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে। তুমি তো নেহার বন্ধু, তাহলে তুমি অন্তত আমার জন্য একবার ওকে বোঝাতে পারলে না? আরে আমি কি বলবো, তুমি ওর নিজের বোন হয়ে ওকে কিছু বোঝাতে পারো না, তাহলে আমার কথা কেন শুনবে ও? আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এর সাথে আমার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। দেখো, তুমি এই সমস্ত কথা আন্টিকে কেন বলছো না? কারণ যতদূর আমি নেহাকে বুঝতে পারি, ও ওনার সঙ্গে যতই ঝগড়া করুক, কিন্তু ও এখন ওনার সম্মান করে। আর আন্টিই তোমাকে এই সমস্যা থেকে বের করতে পারবেন। না, আমি মাকে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। কিন্তু কেন? কি ভাববে মা যখন জানতে পারবে যে মায়ের বড় মেয়ে তার ছোট বোনের সংসার নষ্ট করছে এইভাবে? আমি মাকে এই নোংরার মধ্যে টানতে পারবো না। তাহলে তো আমিও কোনো সাহায্য করতে পারবো না। নেহা আর রমেশ নির্লজ্জতার সমস্ত সীমা পার করে গেছিল। আর মহেশ তো এতটা নির্লজ্জ হয়ে গেছিল যে ও নিজের ভাবি সন্তানের কথাও ভাবেনি। এ সময় সোনার কাছে একমাত্র অবলম্বন ছিল ওর দেওর, যে না কেবল নিজের দাদার অসভ্যতাকে সহ্য করছিল, বরং ওর বৌদিকে মানসিকভাবে সাহায্য করছিল। কিন্তু একজন মহিলার পক্ষে এই পরিস্থিতিতে সাহস বজায় রাখা বড় কঠিন। ও কেবল এই পরিস্থিতির সঙ্গে লড়ছিল না, বরং সম্পূর্ণ চেষ্টা করছিল কোনো একটা রাস্তা খুঁজে বের করার, যাতে ওর জীবনে এই অসহ্য অবস্থা থেকে মুক্ত হয়। কিন্তু ওর সবচেয়ে বড় বিড়ম্বনা ছিল, ওর জীবনে এই দ্বিতীয় মহিলা আর অন্য কেউ নয়, ওর নিজের বোন ছিল। এই অবস্থায় ও নিজেকে চক্রবুহে আটকে পড়া অভিমন্যুর মতো অনুভব করছিল। মহাভারতের অভিমন্যুকে কেউ বাঁচাতে পারেনি, কিন্তু এই অভিমন্যুকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত কেউ এসেই গেল। মা, তুমি হঠাৎ করে এভাবে? মা, তুই আমাকে না জানালে আমি কি জানতে পারবো না ভাবছিস? এত বড় খুশির খবর শুনে এখন যদি না আসবো তাহলে কবে আসবো? বাচ্চা হয়ে যাওয়ার পরে আসবো? হ্যাঁ, মা আমি হাত মুখটা ধুয়ে আসি, তারপরে আরাম করে বসে গল্প করব। রমেশ, তুমি মাকে সবকিছু বলে এখানে আনোনি তো? আমি এতটাও বোকা নই বৌদি। আমি মাকে এই কারণেই ডেকেছি যাতে অন্তত এরা একটু লজ্জা শরম নিয়ে থাকতে পারে। কিন্তু যদি মা সব জেনে যায় তারপর? দেখো বৌদি, আমি তোমার বোনের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি আমার দাদার হয়ে এটা বলতে পারি যে ও মায়ের সম্মান করবে। এটা মনে হচ্ছে আমার ভাইয়েরই কাজ। ওই ডেকেছে তোমার মাকে এখানে। ও আবার আমাদের ব্যাপারে মাকে কিছু বলে দেয়নি তো? ওনার কথা তো শুনে মনে হচ্ছে না যে উনি আমাদের ব্যাপারে কিছু জানেন। উনি তো শুধু বাচ্চাটাকে নিয়ে খুশি আছেন। হ্যাঁ, কিন্তু আমাদেরকেও সতর্ক থাকতে হবে। এখন আমরা আগের মতো খোলামেলাভাবে মিশতে পারবো না। তুমি হয়তো ভয় পাও, কিন্তু আমি কাউকে ভয় পাই না। বাহাদুরি দেখিয়ে কোনো লাভ হবে না নেহা, বাস্তবটাকে একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে ঠিক আছে, এবার জ্ঞান দেওয়াটা দয়া করে বন্ধ করো, আর গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও। মা পিছু করছে না কিন্তু। আচ্ছা, বাড়ি চলো তুমি। আবার তুমি মহেশের সাথে বেরিয়েছিলে না? আমার কথা না হয় নাই ভাবলে, কিন্তু মায়ের কথা তো একবার ভাবা উচিত। মা চলে যাওয়ার পর যা ইচ্ছে তাই করো,
আমার কিচ্ছু যায় আসবে না। নাটকটা তুই বেশ ভালোই করিস। প্রথমে মাকে নিজেই ডাকলি আর তারপর আমাকে শোনাচ্ছিস। তুই যতই চিৎকার কর, চেঁচামেচি কর, আমার কিচ্ছু এসে যায় না। ছি, লজ্জা করছে আমার এটা ভাবতে যে তুমি আমার নিজের দিদি। আচ্ছা, আজ তো লজ্জা করছে। সেদিন কোথায় ছিল তোর এই লজ্জা, যেদিন মহেশ আমাকে ছেড়ে তোকে বিয়ে করার কথা বলেছিল? আচ্ছা, তো সেই ঘটনার প্রতিশোধ নিচ্ছ? এই সব কিছুর জন্য এই ষড়যন্ত্র করলে? বাহ, কিন্তু তুমি খুব ভালো করেই জানতে যে আমি এই বিয়ের জন্য হাত তখনই বলেছিলাম যখন মা আমার ওপর জোর করেছিল। আর ভুলে গেছো তুমি? তুমিও তো হ্যাঁ বলেছিলে। দেখ, এখন এই বাজে কথা বলার কোনো মানে নেই। আর মহেশ তো আর কচি বাচ্চা নয় যে যাকে আমি টুকটাক করে বশ করেছি। সত্যি তো এটাই যে তোর স্বামী যদি তোর কাছে সুখ পেত তাহলে আমার কাছে কেন আসতো? ব্যাস, এবার আর একটা কথাও ওই নোংরা মুখ দিয়ে বললে না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা আমার বাড়ি, আর এখানে আমি আর কোনো বাড়াবাড়ি সহ্য করব না, বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। নেহা, তোর সাথে কিছু কথা ছিল আমার। আমি কোনো কথা বলতে চাই না, আমার মুড নেই। দেখ, আমি তো তোর মা হই, আর আমি খুব ভালো করেই জানি আমার মেয়েদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তুই আমার কথা একবার শুনে তো নে, তারপর তোর যা ইচ্ছে হবে তুই তাই করবি। ঠিক আছে, বলো। হ্যালো, হ্যালো, পুলিশ। কনস্টেবল, বডিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। নেহা এই পৃথিবীতে ছিল না, কিন্তু নেহার মৃত্যু রহস্য তখনও সমাধান হয়নি। আর নেহা কখনোই তাদের মতো ছিল না যারা নিজেকে মেরে ফেলতে পারে। তাই পুলিশের সামনে নেহার মৃত্যু রহস্য সমাধান করাটাই প্রথম কাজ হয়ে উঠেছিল, আর পুলিশ তদন্ত শুরু করে দিয়েছিল। তাহলে নেহার জামাইবাবু আপনি? হ্যাঁ। কি সম্পর্ক ছিল আপনার নেহার সঙ্গে? ওই যেমন জামাইবাবু আর শালির মধ্যে হয়। কিন্তু আপনাদের দুজনের মধ্যে চ্যাটিং তো কিছু অন্য কথা বলছে। জামাইবাবু শালির সম্পর্ক আমাদের তো অন্য কথা বলছে। এগুলো দেখে তো তাই মনে হচ্ছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, এই জন্য আমরা সুইসাইড ভেবেই কাজ করছি। এটা ঠিক, আমরা এখনো কোনো সুইসাইড নোট পাইনি। আর এটার প্রয়োজনও নেই যে প্রত্যেক মানুষ সুইসাইড করার আগে তার মৃত্যুর কারণ লিখে যাবে। যে মারা গেছে সে তো গেছে, তাকে তো প্রশ্ন করতে পারবো না। কিন্তু সেই মানুষটাকে তো আমরা অবশ্যই জেলের ভাত খাওয়াতে পারি, যার জন্য নেহা আত্মহত্যা করেছে। স্যার, আপনি এমনভাবে তাকাচ্ছেন কেন? আমি তো কখনো বাধ্য করিনি নেহাকে আত্মহত্যা করার জন্য। ইনফ্যাক্ট আমি তো ওকে খুব ভালোবাসতাম। আর যখন তুমি বুঝতে পারলে তোমার বাড়ির লোক তোমার বউ সব কথা জানতে পারবে, তখন তুমি নিজেকে সরিয়ে নিয়েছো। আর এই ব্যাপারটার জন্যই নেহা আত্মহত্যা করেছে। আমার স্ত্রী আমার আর নেহার রিলেশনের ব্যাপারে আগে থেকেই জানতো। একদিকে বাড়ির বউ আর অন্যদিকে শালি, দারুণ ব্যাপার। দেখুন স্যার, একটা কথা বলি। হুম। নেহা কিন্তু আত্মহত্যা করার মতন মেয়ে নয়। আচ্ছা,
তাহলে তোমার কথা অনুযায়ী কেউ এসেছিল, সে নেহাকে মারে আর তারপর পালিয়ে যায়, আর ছিটকিনি ভিতর থেকেই বন্ধ ছিল। আমি বুঝতে পারছি যে আপনি নেহার মৃত্যুতে খুব বড় আঘাত পেয়েছেন, কিন্তু এর ইনভেস্টিগেশন আমি করছি। আপনার এই ফালতু অজুহাত আমাকে দিতে আসবেন না। এখন আপনি যেতে পারেন। আপনাকে প্রয়োজন পড়লে আবার ডাকবো আমরা। আমরা শুনেছি নেহা আর আপনার মধ্যে কিছু মনোমালিন্য হয়েছিল, যার জন্য ও বাড়ি ছেড়ে দিতে চেয়েছিল। আগে হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন আপনি। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার বোনের মৃত্যুর জন্য বিন্দুমাত্র দুঃখ পেয়েছেন। দিদি তো আমার কাছে সেদিনই মারা গেছে, যেদিনও আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করে। আর এর প্রতিশোধ আপনি এভাবে নিলেন যে নিজেরই বোনকে আপনি আত্মহত্যা করতে বাধ্য করলেন। অ্যাডাল্টারি আমাদের আইনে অপরাধ বলে ধরা হয়, তাই না ইন্সপেক্টর? একদমই। তাহলে এবার আপনি আমাকে বলুন যে একজন অপরাধীকে আত্মহত্যা করার জন্য কেউ কি করে বাধ্য করতে পারে? যতটা আমি নেহাকে চিনতাম, যদি দিদির আত্মহত্যাই করার হতো তাহলে আমার স্বামীকেও প্রেমের জালে ফাঁসাবার প্ল্যানটা কেন করতো? যতটা আমি বুঝতে পারছি, আমার দিদি আত্মহত্যা করতেই পারে না। তাহলে মিস্টার রমেশ, আপনার কথার মানে এইটাই দাঁড়ায় আপনার দাদা ও তার শালীর সম্পর্ক আপনার পুরো পরিবার জানে। আচ্ছা, নেহার সঙ্গে সম্পর্ক কেমন ছিল আপনার? আমি তো ওকে দু চোখে সহ্য করতে পারতাম না, আর আমি তো বৌদিকে আগে থেকেই বলেছিলাম যদি যদি উনি একটিবার আমার কথা শুনতেন তাহলে আজকে যেগুলো হচ্ছে সেগুলো দেখতেই হতো না আমাদের। এই কথাটা আপনি আপনার দাদাকে বোঝানোর চেষ্টা করেছিলেন? এই কথাটা নিয়ে বেশ কয়েকবার ঝামেলা হয়েছিল আমাদের মধ্যে। আমি তো বাড়ি ছেড়েও চলে যাচ্ছিলাম, তখন তো বৌদি আমাকে আটকে নিল। আচ্ছা, এমন নয় তো যে আপনার বৌদির জন্য নেহা আত্মহত্যা করেছে? নেহা তো এমন একজন মেয়ে ছেলে যে অন্যদেরকে আত্মহত্যা করতে বাধ্য করতে পারে। ওর আত্মহত্যার কারণ অন্য কেউ কি করে হতে পারে? আর সত্যি বলতে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নেহা আত্মহত্যা করেছে। বিনোদ, এই তিনজনই আছে যারা নেহাকে আত্মহত্যা করতে বাধ্য করতে পারে, কিন্তু এই তিনজন একই কথা বলছে যে নেহা আত্মহত্যা করেনি। এটা কি করে হতে পারে? বিনোদ, এই কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটাই পেঁচালো। হ্যাঁ স্যার, নেহার পোস্টমর্টেম রিপোর্টটা কি হলো? কালকের মধ্যে চলে আসবে। তুমি একটা কাজ করো, নেহার ফ্রেন্ড সার্কেল আর ওর হস্টেলে যাও আর খুঁজে বার করো যে ওর কাছের মানুষ কারা। হ্যাঁ স্যার। নেহার সবচেয়ে কাছের বন্ধু আপনিই তো? হ্যাঁ স্যার। কবে থেকে জানেন নেহাকে? প্রায় 10 বছর ধরে। ইনফ্যাক্ট আমরা স্কুলে একসঙ্গে পড়তাম। আমি তো এটাও শুনেছি যে আপনি নেহাকে ভালোবাসেন। হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসতাম, মানে একতরফা ভালোবাসা ছিল এটা। শেষবার আপনি তো গিয়েছিলেন নেহাকে হোস্টেলে ছাড়তে। হ্যাঁ, আমি ওকে লাস্ট টাইম হোস্টেলে ছাড়তে গেছিলাম স্যার, ও নিজের মর্জিতেই। আর তখন সব ঠিকঠাকই ছিল। আমি তখন বিশ্বাসই করতে পারছি না যে ও সুইসাইড করতে পারে। আত্মহত্যা ছিল না, ওটা মার্ডার করা হয়েছে নেহাকে। কি? মার্ডার? সন্দেহ তো আমাদের প্রথম থেকেই ছিল, কারণ নেহার ঘর থেকে আমরা এমন কিছু পাইনি যার থেকে ওর মৃত্যু হতে পারে। আজ সকালে নেহার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নেহাকে বিষ খাইয়ে মারা হয়েছে। আর বিষ নেহা নিজে খায়নি। হস্টেলে আসার আগে নেহাকে বিষ দেওয়া হয়েছিল, তাও মিষ্টি খাবারের সাথে মিলিয়ে। ও মাই গড! আর নেহা মারা যাবার আগে তুমি তো শেষ ব্যক্তি ছিলে যে নেহার সঙ্গে ছিলে। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আমি জানি যে ওকে বিষকে খাইয়েছে। নেহার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী নেহা আত্মহত্যা করেনি, বরং অনেক বড় প্ল্যান করে ওকে খুন করা হয়েছে। ইন্সপেক্টর স্যার, নেহাকে কে খুন করেছে?
কে রেণুকা দেবী, সত্যি কথাটা নিজের মুখে বলবেন? নিজের মেয়েকে কেন আর কি করে মারলেন? মা মেরেছে। হ্যাঁ, আমি মেরেছি নেহাকে, আমি বিষ দিয়েছি ওকে। এটা যদি আমি না করতাম, ও তাহলে আমার সোনার সংসারটা শেষ করে দিত। মা, তুমি সবটা জানতে? হ্যাঁ, রমেশ আমাকে ফোনে সব কথা বলে দিয়েছিল। সেই জন্যই তো আমি এখানে এসেছিলাম। আমি নেহাকে বোঝাবার অনেক রকম চেষ্টা করেছিলাম, কিন্তু ও শুনল না। ওর আর নেহার ঝগড়ার পরে ওকে আমি খুব ঠান্ডা মাথায় বলেছিলাম যে ও চাইছেটা কি, কিন্তু ও নিজের জেদটাই বজায় রাখলো। আমার শ্যামলা রঙের এই অভিশাপ আমি কতদিন বহন করব মা? তুমি আমার সঙ্গে যে অন্যায়টা করেছো, তুমি শুধু সেটাই শুধরে দাও। আমি আর কিচ্ছু চাই না। সোনা তো ওর বাচ্চা পেয়ে যাবে মা। তুমি আমাকে আমার মহেশকে দিয়ে দাও। আর ওর কথা শুনে মনে হচ্ছিল যে ও মহেশকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে, এমনকি ওর বাচ্চাকেও মেরে ফেলতে পারত। এখনো পর্যন্ত তো আমি কিচ্ছু করিনি, কিন্তু এবার যদি কেউ আমাকে আটকানোর চেষ্টাও করে, তাহলে আমি যেই কোনো কিছু করতে পারি, আর তারপর সবাই সারা জীবন পস্তাবে। আমার সামনে একটাই পথ ছিল, নেহাকে প্রাণে মেরে ফেলা। সেই জন্য আমি খুব বুঝে শুনেই কাজটা করেছি। আর আমি ওকে এটা বিশ্বাস করিয়েছিলাম যে আমি ওর বিয়ে মহেশের সাথেই দেব, কিন্তু সেই জন্য ওকে হোস্টেলে পাঠানো জরুরি ছিল। আর ও সেই ব্যাপারে রাজিও হয়ে গিয়েছিল। ও আশিসকে ফোনও করেছিল যাতে ও ওকে হস্টেলে পৌঁছে দিয়ে আসে। হ্যালো। আর সেই ফাঁকে আমি ওর প্রসাদে বিষ মিশিয়েছিলাম। আশিস যখন ওকে ছাড়তে গেল, ওদের দুজনকেই আমি এই প্রসাদ দিয়েছিলাম, কিন্তু যে লাড্ডুতে বিষ ছিল সেই লাড্ডুটা আমি নেহাকেই দিয়েছিলাম। মেরে ফেলেছি ওকে আমি। আপনার মনে হয়েছিল যে বিষের প্রভাব কয়েক ঘন্টা পরে শুরু হবে, আর তার মধ্যে নেহা হস্টেলে পৌঁছে যাবে, আর তাহলে সবাই ভাববে নেহা আত্মহত্যা করেছে। মানতে হবে কিন্তু, কি দারুণ বুদ্ধি নিয়ে আপনি ক্রাইম করেছেন। কিন্তু আফসোস একটাই, আসামি যতই বুদ্ধিমান হোক না কেন, আইনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারে না। আমার কাজের জন্য কোনো অনুশোচনা নেই ইন্সপেক্টর। একটা জীবনের পরিবর্তে আমি তিনটে জীবন বাঁচিয়েছি। আইনের চোখে যদি এটা অপরাধ হয়, তাহলে আমি শাস্তি পেতে প্রস্তুত। গ্রেফতার করুন আমাকে। কনস্টেবল, নিয়ে চলুন ওনাকে। যখন মানুষ সম্পর্কের মর্যাদা ভুলে গিয়ে লক্ষণ রেখা অতিক্রম করে, তখন তাদের সাথে এরকমই হয়। নেহা নিজের বোনের জীবন নিয়ে ছেলে খেলা করেছিল, আর শেষ পর্যন্ত ওর জীবনটাই শেষ হয়ে গেল। যে আগুন নিয়ে খেলা করে তার নিজেরই তাতে পুড়ে যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা। আর যেভাবে সাপের বিষের প্রভাব কাটানোর জন্য সাপের বিষই প্রয়োজন হয়, ঠিক সেইভাবেই নেহার মা রাধাও এমন একটা রাস্তা বেছেছিল যাকে আমাদের সংবিধান সম্মতি দেয় না। রাধাকে আইপিসির ৩০২ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমাদের আজকের এই গল্প আমাদের সামনে অনেক প্রশ্ন তুলে ধরে। আজকের এই আধুনিক যুগেও আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যারা বিয়ের ব্যাপারে মেয়ের গায়ের রঙকে অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু তার মানে এই নয় যে এই রকম হীন ভাবনাগ্রস্ত মানুষ অপরাধের রাস্তা বেছে নেবে। রঙের বৈষম্য নিয়ে পীড়িত মানুষকে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, আর সাহস করে তার সম্মুখীন হতে হবে। আর তার সঙ্গেই এটা আমাদেরও কর্তব্য যে আমাদের ভাবনা চিন্তাও বদলাতে হবে। এই নীচ ভাবনা চিন্তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। তবেই আমাদের ২১ শতকের সক্ষম আর বৈষম্যহীন সুরক্ষিত সমাজের স্বপ্ন সফল হবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনার সঙ্গে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।